ধরা কাগজপত্র দাঁড়ে না, কারণ উনি চেয়ারম্যান এবং উনি রাজনীতি করেন। এই দাপটে উনি চাচ্ছেন যে আমাকে ভয়ভীতি দেখিয়ে, আমাকে মামলা মকদ্দমার হুমকি দিয়ে, আমাকে দেশ থেকে বিতাড়িত করে। উনি এমনও বলতেছেন যে আমার ভাই গড়ে থাকেন, আমি যখনই উনাকে রেখে লন্ডনে চলে যাব, উনার স্ত্রীকে সহ উনাকে মারধর করে তারা ঘর থেকে বের করে দিবে, আমার গড় সোরা তারা দখল করে নিবে। এই ধরনের হুমকি দামকি। আমার কাছে একটা অডিও আছে, যদি আপনারা শুনতে চান আমি শোনাতে পারবো। আমাদের বাড়িতে যে গড়ের যে অবস্থানটা আছে, এই গড়ের জায়গাটুকু বিগত 1968 ইংরেজিতে এই দানপত্র দলিলের মাধ্যমে আমাদের দুই ভাইকে, এই দেখেন নজরুল ইসলাম, ফখরুল ইসলাম, দুই ভাইকে আমাদের দাদার বসতঘর যে দাগের উপর ছিল, সেই দাগ থেকে আমাদেরকে 30 ডিসিমিল জায়গা আমার দাদা দান করে গেছেন আমাদেরকে। ওইটা 21/10/68 ইংরেজি। এই দানপত্র দলিল করার পরে আমার দাদা 31/10/68 ইংরেজিতে আরেকটা রসিদপত্র লিখতেছেন, আরেকটা রসিদপত্র দিতেছেন। দলিল করছেন আপনার 31/10/68, আর রসিদপত্র লিখতেছেন যে দাদা আমাদের কাছে, আমাদের দুই ভাইয়ের কাছে 500 টাকার বিনিময়ে উনার গড়টা বিক্রি করতেছেন। এদিকে উনার ছেলে ছিল, আমাদের বাবা মৃত্যুবরণ করেছেন, জীবিত ছিল 4 ছেলে। সাক্ষী হিসাবে বদরুল ইসলাম আজাদের পিতার নাম তফজ্জুল আলী, আমার আরেক চাচা আব্দুল মতিন, আমার আরেক এই গৃহ বিক্রয়ের রসিদপত্র আমার দাদা সম্পাদন করেন। দলিল দিয়েছিলেন 21/10/68 ইংরেজি, আর গৃহ বিক্রয়ের রসিদ লিখতেছেন আপনার 31/10/68 ইংরেজি, 10 দিন পরে। এই 500 টাকার বিনিময়ে উনার নিজের বসতঘরটা দাদা আমাদের কাছে বিক্রি করার রসিদপত্র সম্পাদন করে আমাদের জীবিত 4 চাচাকে ডেকে আনেন, ওনার সন্তানদেরকে বলেন যে আমরা আমাদের এই 2 নাতির কাছে আমার গড়টা আমি বিক্রি করে যাইতেছি, তোমরা সবাই সাক্ষী হিসাবে এখানে দস্তখত দাও। দেখেন, প্রথম দস্তখতটাই বদরুল ইসলাম আজাদের বাপের দস্তখত, পিতার দস্তখত, সরি। দ্বিতীয়টা আমার চাচা আব্দুল মতিনের দস্তখত, তৃতীয়টা আমার চাচা আব্দুল খালিকের দস্তখত, চতুর্থ আমার চাচা জনাব আব্দুল লতিফ সাহেবের দস্তখত। এখানে এরপরে আমি যখন লন্ডনে চলে যাই, আমি প্রথমে লন্ডনে যাওয়ার আগে সিঙ্গাপুরে গিয়েছিলাম 1982 ইংরেজিতে। এর আগে আমাদের দাদা যা সয় সম্পত্তি রেখে গিয়েছিল, সেই সম্পত্তি সহ আমাদেরকে আমাদের এই চাচা তফজ্জুল আলীর শরণাপন্ন করে গিয়েছিলেন। কিন্তু আমরা পুরাপুরি প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই আমাদেরকে ভয় ভীতি দেখাইয়া কোনো সময় বাড়িতে থাকতে দিবেন না, এই ধরনের অনেক কিছু ভয় ভীতি দেখাইয়া আমাদের দুই ভাইকে নিয়ে অনেক মানে আমাদের জায়গা জমি চাচা দস্তখত আমাদের নিছেন, বিক্রি করে দিছেন। এগুলো আমাদের সমস্ত এলাকাবাসী জানেন। যাই হোক, আমার নিজের জায়গা এই যে দলিলটা দাদা দিয়েছিলেন, আপনাদেরকে দেখালাম, এই দলিলের আমাদের গড়ের বাড়ির 30 শতক জায়গার সাথে সাথে আরেকটা ভূমি দিয়েছিলেন আমাদের দাদা 25 শতকের আরেকটা জায়গা। এই 25 শতকের জায়গাটা আমি বিক্রি করে আমি সিঙ্গাপুরে যাই। সিঙ্গাপুর থেকে বাড়িতে আসি, 4 বছর রুজি রোজগার করে টাকা পয়সা যাই আমি ইনকাম করেছি, ছবি আমার চাচাকে দিয়েছি। চাচার ফ্যামিলি উনি লালন পালন করেছেন ছোটো ভাই বোনদেরকে। এরপরে আমরা 1988 ইংরেজিতে আমি, আমার এক ছোটো মামা আছেন নিজামুদ্দিন, ওনার নাম, আলহামদুলিল্লাহ উনি এখনও জীবিত আছেন। উনি নিজস্ব অর্থায়নে আমাকে উনি কাতারে নিয়ে যান, দোহা কাতার। সেখানে যাওয়ার পরে আমি অনেক কষ্ট করে, অনেক ত্যাগ তিতিক্ষা করে, টাকা পয়সা জমিয়ে কাতার থেকে আমি ইতালি, ফ্রান্স হয়ে আমি 1996-এ আমি লন্ডনে চলে যাই। লন্ডনে যাওয়ার পর এবং কাতারে থাকা অবস্থায়ও
সব সময় কিন্তু আমি আমার চাচার ফ্যামিলিকে টাকা পয়সা দিয়েছি। যখনই চাচা যতটুকু টাকা চেয়েছেন আমি দিয়েছি। অনেক সময় অনেক আপনার জমি জমা উনি বাইরে বিক্রি করে দিবেন, আমাকে পত্র লিখতেন যে আমি এই জমি বিক্রি করে দিব, এত টাকা মূল্য নির্ধারণ হয়েছে। আমি বলতাম ওনাকে আপনি বিক্রি করিয়েন না, আমি ওই টাকা দিয়ে দিব, জমিটা থাক। ঠিক একইভাবে লন্ডনে যখন আমি যাই, লন্ডনে যাওয়ার পরেও উনি শাহপরানের টেলিফোনের দোকানে এসে আমাকে সব সময় ফোন করতেন, আমার এত টাকার প্রয়োজন, তুমি টাকা দাও, নাহলে আমি বাড়ির ওই জায়গায় বিক্রি করব, আমি ওই জমি বিক্রি করে দিব। শুধু জমি বিক্রির ভয়ভীতি দেখাতেন আর টাকা নিয়ে আসতেন। যাক, 2004 ইংরেজিশনে আমাকে উনির বাড়িতে, উনার বাড়ির বাইরে যা জায়গা সম্পত্তি ছিল সব বিক্রি করে শেষ করে দিয়েছেন। কারণ উনার পেশা এবং নেশা ছিল জায়গা বাপের রেখে যাওয়া, পিতার রেখে যাওয়া সয় সম্পদ বিক্রি করে যাত্রা গান, ফালার গান, গাটু গান এইসব করে ওনার টাকা পয়সা সব নষ্ট করেছেন। কিন্তু আমরা ছোটো ছিলাম, আমরা কেউ কিছু বলতেও পারিনি, করতেও পারিনি। যাই হোক, 2004 সালে উনি আমাকে প্রস্তাব দিলেন যে তুমি টাকা পয়সা দাও, আমার ছেলে মেয়েদেরকে আমি বিয়ে শাদী করাবো, লেখাপড়া করাবো, বিদেশে পাঠাবো, আমার অনেক টাকার প্রয়োজন, আমি আমার বাড়ির কিছু জায়গা জমি বিক্রি করতে চাই, তুমি রাখতে ইচ্ছুক কিনা। আমি তখন ওনাকে বললাম, দেখেন আপনি সব সময় শুধু জায়গা বিক্রি করে দিবেন এই বই দেখে আমার কাছ থেকে টাকা পয়সা নেন, আপনি জমি বিক্রি করতে চাচ্ছেন, আমি কিন্তু আপনাকে একসাথে টাকা পয়সা দিতে পারবো না, এটা সম্ভব হবে না। কারণ আমি পরিবারও, আমার নিজের পরিবার আছে, আমার ছেলে মেয়ে আছে, ওইগুলো আমার মেনটেন করতে হয়, আপনাদেরকেও সাহায্য করতে হয়, জমির টাকা দিতে হলে আমি একসাথে দেওয়া সক্ষম নয় আমার জন্য। উনি বললেন কোনো অসুবিধা নাই, আমার যখন যেটা প্রয়োজন তুমি ওইটা আমাকে দিবা, আস্তে আস্তে তুমি দাও টাকা, এক সময় তোমাকে আমি জমি লিখে দিব। যাক, উনার এই কথায় আমি আশ্বস্ত হয়ে, যাতে উনি জায়গা জমিগুলা বাইরে বিক্রয় না করেন সেজন্য আমি উনাকে টাকা পয়সা দেই। যার আপনারা দেখতে পারেন 2004 ইংরেজি সনে এই দেখেন তফজ্জুল আলী 2 লাখ টাকা, এটা জানুয়ারি 4 প্রথমে, তারপরে 2 লাখ টাকা। এই দেখেন উনার ছেলে বর্তমান চেয়ারম্যান আজাদ, ওর একটা কোম্পানি ছিল আজাদ এন্টারপ্রাইজ, ওইটাই আমি 15/3/2004 2 লাখ টাকা দেই। তারপরে আবার 23/3/2004 তফজ্জুল আলীকে আরও 2 লাখ টাকা দেই। এরপরে 2004 আমি এক সময় দেশে এসেছিলাম। দেশে আসার সময় আমি দেখেন এই টাকাগুলা 2 লাখ, 2 লাখ, এই আরও 2 লাখ, 2 লাখ, এই 8 লাখ টাকা ক্যাশ আমি নিজের নামে নিয়ে এসে ব্যাংক থেকে উঠিয়ে আজাদকে আমি দেই, বদরুল ইসলাম আজাদকে দিয়ে দেই। এবং এইখানে আরেকটা মিসিং হিসাবের, ওই সময় আরও 2000টি পাউন্ড আমি খরচের জন্য নিয়ে আসছিলাম, ওইগুলো ভাঙ্গিয়ে আমি বদরুল ইসলাম আজাদকে দিয়ে দিয়েছি। এরপরে এই দেখেন আপনারা, এই 2004 মধ্যেই আবার আজাদ এন্টারপ্রাইজ 2 লাখ টাকা, তফজ্জুল আলী 12,000, তফজ্জুল আলী 12,000 2004, তফজ্জুল আলী 10,000, মানে এরকম, তফজ্জুল আলী 5,000, এরকম অনেক টাকা পয়সা আমি ওনাকে দিছি জায়গা বাবতে। দেখেন বদরুল ইসলাম আজাদকে, আজাদের নামে অনেকগুলো রিসিট এখানে আছে যেগুলো আমি দিয়েছি। যাক, এরপরে আমার চাচা 2006 ইংরেজিতে ডিসেম্বর মাসে অথবা নভেম্বরের শেষের দিকে আমি দেশে আসি। আমার চাচা ফোন করে বলেন আমাকে, তুমি টাকা পয়সা নিয়ে আসো, বদরুল ইসলাম আজাদের
বিবাহর ব্যবস্থা করেছি এবং সাথে সোনাও নিয়ে আসবা। বউয়ের জন্য আমরা সোনাও দিতে ওয়াদা করে ফেলছি, তুমি যেভাবেই হোক তুমি সোনা নিয়ে আসবা। তখন আমার কাছে টাকা পয়সা ছিল না তেমন, আমি ব্যাংক থেকে লোন নিয়ে বাড়িতে আসি এবং যখন দেখলাম যে আমি যে টাকায় আমি সামান্য টাকা লোন উঠিয়েছিলাম তা দিয়ে সোনা কিনে আমি বাড়িতে আসলে বাড়িতে আর বিয়ের ব্যবস্থা হবে না, টাকার সংকুলান হবে না। তখন আমার ওয়াইফ ফুলতারা বেগম আমাকে বললেন যে আপনি এত পেরেশানি হবেন না, আমার যে সোনা আছে আমি পড়তেছি, আপনি এই সোনা নিয়ে যান, নিয়ে আপনার জরুরত আপনার প্রয়োজন পুরা। 12-14 দিন পরেই আমার চাচা তফজ্জুল আলী সাহেব আজাদকে সাথে নিয়ে রেজিস্ট্রারি অফিসে এসে আপনার 28/9/12/2006 ইংরেজিতে এই দলিলটি সম্পাদন করে দেন। সাফকাওয়ালা দলিল, দলিলটি ফরম্যাট দলিল, এটা যে কেউ স্পষ্টভাবে দেখতে পারবে, জানতে পারবে বিষয়টি কি ফরম্যাট। দলিলের মধ্যে কোনো দেখেন দলিলের প্রকৃতি সাফকাওয়ালা দলিল। ওই দলিলে স্বয়ং বদরুল ইসলাম আজাদ সাক্ষী এবং শনাক্তকারী পিতার পক্ষ থেকে। আপনারা এই বিষয়টা ভালো করে দেখেন, বদরুল ইসলাম আজাদ সাক্ষী, বদরুল আজাদ সাক্ষী শনাক্তকারী। এর পরবর্তীতে আমি আবার লন্ডনে ফিরে যাই। লন্ডনে ফিরে যাওয়ার পরেও এইখানে ওগুলো আছে ছবি। আমি প্রায় আরও অনেকগুলো টাকা দিই, 1.5-2 লাখ বা আরও একটু বেশি বা কমও হতে পারে। ওই দলিল পড়া প্রায় না। এর মধ্যে আরেকটা বিষয়, যখন আমার চাচা দ্বিতীয় দলিল করে দিবেন তখন আমি চাচার কাছে শর্ত রাখি যে বাড়ির আমাদের অন্যান্য আরও চাচা আছেন তাদের সাথে সীমানাটা পাকাভুক্ত নির্ধারণ করে তারপরে যেন আমাকে পরবর্তী দলিলটা করে দেন। তারপরে আমার চাচা তফজ্জুল আলী 26/11/2007 ইংরেজিতে এই সাফকাওয়ালা দলিলটি করেন। দেখেন আপনার স্পষ্ট সাফকাওয়ালা। এখন এই ধারাবাহিকতায় আমি মাঠ ফোর্সা যেগুলা সেসব, আমি তখন লন্ডনে ছিলাম, আমার চাচা তফজ্জুল আলী নিজ হাতে মাঠ ফোর্সা তস্তিক ফোর্সা সবই করেছেন। আমি এই দেখেন প্রথম যে দলিলটা, এই যে 2006-এর দলিল, এই 2006-এর দলিল দিয়ে ওনার যে আমার দাদার দলিল, আমার চাচার দেয়া দলিল, এগুলা দিয়ে আমার ভাই অবশ্যই আমার সাথে শরিকান, কারণ আমাদের দাদার দিয়ে গেছেন এবং আমাদের পিতারও সত্য কিন্তু এখানে আছে। এই হিসাবে আমাদের উভয় ভাইয়ের নামে এই বর্তমান সাফা রেকর্ডটা প্রকাশিত হয়। আজাদ চেয়ারম্যান বিগত বেশ কিছুদিন ধরে চক্রান্ত শুরু করেছে। মূল ফ্যাক্টটা হচ্ছে আপনার, আমি যে ভাই বোনদেরকে দুই ভাইকে লন্ডনে নিয়েছি, আমেরিকায় পাঠিয়েছি, এদের ইনকাম বা রুজি রোজগার এগুলার হর্তা কর্তা এখন ও হতে চায়। যখন বার্ডেনিং ছিল, ওদের পিছনে খরচার সময় ছিল, তখন ছিল ওরা আমারই ভাই বোন। যখন ওরা রুজি রোজগারের মানে রাস্তায় চলে গিয়েছে, এখন ওর ভাই বোন, ওরা আমার আর কিছু নাই। এই চক্রান্ত করে যাতে ফ্যামিলির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করতে পারে, এই চেষ্টা দীর্ঘ কয়েক বছর ধরে আজাদ করে এখন সফল হয়েছে। এই বেশ কিছুদিন আগে থেকে সফল হয়ে গেছে সে। এখন চাইতেছে সফল হওয়ার পর আমি বলেছিলাম যে যখন আমাদের ভাই বোনদের মধ্যে আর মিলামিশ মায়া মহব্বত রাখতে দেও নাই তোমরা আমরা পৃথক হয়ে যাই। এতদিন ওদের টাকার প্রয়োজন ছিল, ওদের পিতা আজাদকে সাথে নিয়ে জায়গা জমি আমার কাছে বিক্রি করেছেন
আজাদ কিছুই বলে নাই, কোনো আপত্তি করে নাই, কারণ তখন টাকার প্রয়োজন ছিল। আর আমার কাছ থেকে টাকা পয়সা পেয়ে তাদের যত জরুরত ছিল সব কিছু ফুলফিল হওয়ার পর আমি যখন প্রস্তাব এখন করলাম যে আমরা পৃথক হয়ে যাই, এটাই আমার সবচেয়ে বড় অপরাধ। এখন বদরুল ইসলাম আজাদ এবং আহাদ তাদের দাবি, তাদের যে পিতা আমার কাছে যে জায়গা বিক্রি করেছেন, আমি যেন তাদের পিতার এই জায়গাটুকু ফেরত দিয়া দেই, তাও কোনো টাকা পয়সার বিনিময় নয়, এমনিতে যেন আমি ফেরত দিয়া দেই। এটাই তার দাবি এবং এটাই তার সংগ্রাম। এবং এর জন্য ওই যে গত মঙ্গলবারে যে ঘটনা ঘটিয়েছে, আমাদেরকে প্রাণে মারতেও সে দ্বিধাবোধ করিবে না, এই জায়গাটা আত্মসাৎ করতে চায়। এবং আমার আরও যে যে জায়গায় আমার জমি জমা আছে ওইখানে গিয়ে সে দখলে পায়তারা চালাচ্ছে। এ নিয়ে অনেক হট্টগোল হইতেছে। আমি কিছু জায়গা বিক্রি করতে চাইতেছিলাম, ও বাধা বিঘ্ন দেয়, এগুলো আমরা পাবো, আমাদের সত্য, কিন্তু আসলে ওদের কিছুই নাই। যেখানে দাবি করে আসলে সেখানে তাদের কোনো সত্যই নাই, সবই আছে। এবং এমনকি আমার সব ডকুমেন্ট আছে, আপনার সাফা ফরসা আছে, এমনকি আমি বর্তমান হাল নাগাদ খাজনা পর্যন্ত পরিশোধ আছে, 2026 পর্যন্ত আমি পরিশোধ করে রেখেছি, সবই আপ টু ডেট আমার কাগজপত্র। আমি প্রথমে যুক্তরাষ্ট্র থেকে আমার দেশে আসার পূর্বে আমার নিরাপত্তা বিধানও লাগি একটা আবেদন করে আসছিলাম। এবং আমি যখন জানতে পারছিলাম দেশে আসার আগে, বদরুল ইসলাম আজাদ আমার বাড়ির সামনে এই সাইনবোর্ডটা ছিল, 2013 ইংরেজিতে এই সাইনবোর্ডটা আমি স্থাপন করেছিলাম সংস্কারক হিসাবে। এই সাইনবোর্ডটা উপড়ে ফেলেছে। এই উভয় জিনিস উল্লেখ করে আমি যুক্তরাজ্য থেকে একটা আবেদন করে আসছিলাম। যাই হোক, আমি এখানে এসে ওসি সাহেব, পুলিশ কমিশনার, সবার সাথে আমি দেখা সাক্ষাৎ করেছি। ওনারা আমার কাগজপত্র দেখেছেন এবং সুবিচারের আশ্বাস দিয়েছেন। তারা আমাকে এখন বর্তমানে নানাবিধ মিথ্যা মামলায় ফাঁসাইয়া বিপদগ্রস্ত এবং বিভ্রান্ত করার চেষ্টা করতেছে। যাই হোক, আমি প্রয়োজনীয় আইনীয় ব্যবস্থা নিব ইনশাআল্লাহ, এবং আপনাদের সকলের সহযোগিতা আমি কামনা করিতেছি, দেশবাসীর সহযোগিতা কামনা করতেছি, প্রশাসনের সহযোগিতা কামনা করতেছি। আমি আশা করি আপনাদের সকলের ন্যায় বিচারের স্বার্থে আপনাদের সকলের সাহায্য সহযোগিতা পাবো। প্রবাস থেকে বঞ্চিতের বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন বা আপনি খবর দেওয়া হয়েছে, কিতা এই মুহূর্তে আইনি পদক্ষেপ নিয়েছেন তারা বিপক্ষে? আমি প্রবাস থেকে যখন জানতে পারলাম যে আমার ভাইয়ের উপর ওরা অত্যাচার করতেছে, আমার বাবির উপর অত্যাচার করতেছে, আমি বাড়িতে আসলে আমাকে মারবে, ধরবে, এমনকি আমার বাড়ির সামনে একটা সাইনবোর্ড আমি লাগিয়েছিলাম আমার বাড়ির রাস্তার সামনে, এই দেখেন আপনারা, 2013 ইংরেজিতে। সে জোরপূর্বক, আমি লন্ডনে, আমার ভাই ছিলেন ওনার ফার্মেসিতে, ওই সময় আজাদ এবং আহাদ তারা উভয় ভাই মিলিয়া আমার এই সাইনবোর্ডটা উপড়ে ফেলে দিয়েছে। এই খবর পেয়ে এবং সাথে সাথে বলতেছে আমি বাড়িতে আসলে আমাকে ওরা প্রাণে মারবে, এই করবে, সেই করবে, অনেক হুমকি দামকি লোকমুখে আমি টেলিফোনের মাধ্যমে জানতে পারি। এর জন্য আমি আতঙ্কিত হয়ে আমার বিশেষ প্রয়োজনে যখন দেশে আসতে হইতেছে, তখন আমি লন্ডন হাই কমিশন এর মাধ্যমে আমি একটা আবেদন করে আসি আমার নিরাপত্তা চাইয়া। এটা প্রথম পদক্ষেপ। দ্বিতীয়ত, কয়েকদিন আগে আমি ওসি সাহেবের সাথে আলাপ করেছি।
কমিশনার সাহেবের সাথে দেখা করেছি, ওনারা আমাকে যথেষ্ট রেসপন্স করেছেন এবং আমার কাগজপত্র দেখার জন্য সময় বলেছেন যে আমরা সময় করে আপনার কাগজপত্র দেখব, তারপরে আমরা একটা সুবিচারের পথে হাঁটিতে করব।